ভারত জোড়ো অভিযানের অন্যতম নেতৃত্ব আহ্বায়ক বর্ণালী মুখার্জি পশ্চিমবাংলা চ্যাপ্টারে সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তার সাথে একটি সরাসরি সাক্ষাৎকার নিয়েছিলেন। আপনাদের সেই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সেখানে রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে ফ্যাসিজম, ফ্যাসিবাদী রাজনীতি বিজেপি আরএসএস এর সেটাকে নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আপনাদের প্রত্যেকের একটু ধৈর্য ধরে, অনেক লম্বা সাক্ষাৎকার, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখা উচিত। তাহলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে, ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি, ফ্যাসিবাদ ইত্যাদি সম্পর্কে আপনাদের সামনে একটা পরিষ্কার ধারণা আসবে। এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরকার যে আভ্যন্তরীণ চিন্তা ভাবনা, তাদের দুর্বলতা ইত্যাদি বিষয়গুলো সামনে আসবে। প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। কারণ এই ধরনের ভিডিও, এই ধরনের এত ডিটেলে আলোচনা খুব কমই পাওয়া যায়। যাই হোক, এখন এই মুহূর্তে বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সাথে ভারত জোড়ো অভিযানের পশ্চিমবঙ্গের কনভেনার বর্ণালী মুখার্জির অসাধারণ একটি সাক্ষাৎ দেখুন এবং শেয়ার করুন। অবশ্যই মতামত দেবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল আপনার কথা বলে। নমস্কার। ভারত জোড়ো যাত্রার আজকের ওয়েবিনারে সকলকে স্বাগত। আজকে আমাদের অতিথি বর্ণালী মুখোপাধ্যায়, যিনি ভারত জোড়ো যাত্রার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের অন্যতম আহ্বায়ক। আমরা যখন আজকে বর্ণালীর সঙ্গে কথা বলছি, তখন আমরা ইতিহাসের একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একদিকে গোটা হিন্দুত্ববাদী শক্তি বা ভারতবর্ষে বিজেপি আরএসএস 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে একটা যাকে বলে আলোড়ন তোলবার চেষ্টা করছে। অন্যদিকে রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রা নিয়ে আসাম থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে। আর পৃথিবীতেও তিনটে অন্তত যুদ্ধ চলছে এই মুহূর্তে: রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ, গাজায় প্যালেস্তাইনের গণহত্যা, এবং ইরান তার বিভিন্ন সহযোগী দেশের সঙ্গে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে ভারত জোড়ো যাত্রার গুরুত্ব কি, কেনই বা আমরা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে, সেই নিয়ে বর্ণালীর সঙ্গে কথা বলব। বর্ণালী। হ্যাঁ, ধন্যবাদ সুমন। মানে এই মুহূর্তে সত্যি পরিস্থিতিটা এরকম যে আমরা আশঙ্কা করছি, আমরা যারা পশ্চিমবঙ্গে ভারত জোড়ো অভিযান পশ্চিমবঙ্গ শাখার সদস্য, আমরা যেটা আশঙ্কা করছি যে যদি 2024 সালে বিজেপি ফিরে আসে ভোটের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আপাতত অন্তত ওটাই শেষ ভোট। ভারতবর্ষের ভোট ব্যবস্থাটার একটা আমূল পরিবর্তনের প্রচেষ্টা তো ওরা নিয়েই ফেলেছে। এক ওয়ান নেশন ওয়ান ভোটের প্রস্তাব ওরা দিয়ে দিয়েছে, ওরা মানুষের কাছ থেকে মতামত চাইছে। কিন্তু ব্যাপারটা ওরা এখানেই থামবে না, শেষ পর্যন্ত ভোট ব্যবস্থাটাকেই তুলে দেওয়ার একটা প্রক্রিয়া ওরা গ্রহণ করবে। তো যে কারণে আজকে আমরা এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করব, যে কারণ দুনিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা মতামত উঠে আসছে যে ভোট এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা নাকি আর যুগোপযোগী নয়। তো এবং এ ব্যাপারে যারা গণতান্ত্রিক হিসেবেই নিজেদেরকে বিবেচনা করেন, তারা অনেকে নিজেদের বামপন্থী বলেন বা বলেন না, কিন্তু ভোট এবং গণতন্ত্রের পক্ষে থাকার কথাই তারা বলেন। আমাদের যে ঐতিহাসিক ভুলগুলো আমরা করেছি, সেই ব্যাপারে যদি একটু সচেতন আমরা না হই, তাহলে বোধহয় এই যুদ্ধটাও আমরা জিততে পারব। আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে হিটলারের ভোটে জেতাই হতো না, উত্থানই হতো না। এবং হিটলার ভোটে না জিতলে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উঠে না আসলে এবং শেষ পর্যন্ত ফুয়েরার হওয়ার জন্য যে গণভোটটা তিনি করলেন এবং 90% ভোট পেলেন, ভার্সাই চুক্তিকে একতরফাভাবে বাতিল করে, এই সুযোগটাই সে পেত না যদি তার আগে যে 10 বছর ধরে যে প্রক্রিয়াটি চলেছে, ভোটের প্রক্রিয়াটি চলেছে, সেখানে যদি গণতান্ত্রিক শক্তি, সেটা বামপন্থীরা হোক, সেটা অন্যান্য গণতান্ত্রিক শক্তি হোক, বা যারা ক্ষমতায় ছিল তৎকালীন জার্মানিতে এবং ইউরোপে যারা বিভিন্ন দেশে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে যদি একটি ভোটের জোট তৈরি হতো, তারা যদি একসঙ্গে ভোটগুলো লড়তো, তাহলে কিন্তু হিটলারের উঠে আসাই আর হয় না।
কিন্তু আমরা দেখলাম সেটা হচ্ছে যে গণতান্ত্রিক শক্তি এবং বামপন্থী শক্তি তারা কিন্তু এটা করতে অস্বীকার করল। তারা বলল যে যারা ক্ষমতায় আছে তারা আমাদের উপর অত্যাচার করেছে, শ্রমিকদের উপর অত্যাচার করেছে, জিনিসপত্রের দাম বাড়িয়েছে, বিপ্লবীদের হত্যা করেছে, রোজা লুক্সেমবার্গের মতো বিপ্লবীকে রাস্তায় হত্যা করেছে। ফলত তাদের সঙ্গে কোনো ধরনের কোনো জোট আমরা করব না। বরঞ্চ যারা আসছে তারা কতটা ক্ষতি করবে? আমরা তো নিজেরা ওদেরকে হারাতে পারছি না। তাই যারা উঠে আসছে তাদের সাহায্যে যদি এদেরকে আমরা হারাতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই যারা উঠে আসছে তাদের হারাতে পারব। ফলত বাস্তবতই কিন্তু আজকে যে কথাটা আমরা শুনি যে আগে রাম পরে বাম, এটা কিন্তু আজকের নতুন আবিষ্কার নয়। এবং এটা যে একুশে হাফ শুধুমাত্র তৎকালীন 21 হাফ 26 সাফ, হ্যাঁ, 21 হাফ এটা কিন্তু 26 সাফ। 26 সাল। এটা কিন্তু আজকের নতুন আবিষ্কার নয়। এবং এটা তৎকালীন যুগে শুধুমাত্র বামপন্থীরাই ভুলটা করেছিল তাও নয়। বিভিন্ন গণতান্ত্রিক শক্তির মধ্যেও কিন্তু এই মানে আমরা যেটা বলবো কনফিউশন ছিল। যদি ফ্রান্সে ভোটটা 34-এর আগে হতো, তাহলে কিন্তু ফ্রান্সেও ফ্যাসিবাদীরা উঠে আসে। এবং আমরা মজার লক্ষ্য করি, আজকে আমরা অনেকেই বলি যে ফ্যাসিবাদ বিরোধী জোট। কিন্তু এটা একটা ট্র্যাজিক যে জোটের যে তত্ত্ব সেটা কিন্তু উঠে এসছে 34 সালে, অর্থাৎ হিটলারের উত্থানের 1 বছর পরে। তো আমরা যদি অপেক্ষা করি যে 24 সালে ওরা আসুক, আমরা 25 সালে আবার জোটের কথা বলবো জেলে বসে, তাহলে বোধহয় আমরা আবার সেই ঐতিহাসিক ভুলটা করব। এবং আ আ উম আমরা যদি লক্ষ্য করি যে বিষয়টা কিন্তু শুধু বামপন্থীদের নয়। এমনকি হিটলারের সঙ্গে যে একটি লজ্জাজনক চুক্তি ইংল্যান্ড, ফ্রান্স করল, মিউনিক প্যাক্ট যেটাকে আমরা বলি। তাদেরও মধ্যে কিন্তু এটা ছিল যে আপাতত আমরা সোভিয়েত ইউনিয়নকে একটু পরাজিত করি, আপাতত তাদেরকে একটু দুর্বল করি। এবং হিটলারের সঙ্গে একটা যদি আমরা প্যাক্ট করতে পারি, হিটলার আর আমাদের আক্রমণ করবে না। এবং ওই মিউনিক প্যাক্টটা যদি না হতো, তৎকালীন কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই কথাটা তুলছিল। সেটা হচ্ছে যে না আমরা আ জোটবদ্ধভাবে যেটাকে বলা হয় কালেকটিভ সিকিউরিটি, এই ব্যাপারটা আমরা করি। অর্থাৎ যদি হিটলার যেকোনো দেশকে আক্রমণ করে তাহলে সেই দেশের কে আমরা বাঁচাতে আমরা ঐক্যবদ্ধভাবেই যুদ্ধে নামব। কিন্তু সেই কথাটা কেউ শোনেনি এবং এই তথাকথিত গণতান্ত্রিক শক্তি তারা কিন্তু মিউনিক প্যাক্টটা করে বসল। তো আমি আজকের পরিপ্রেক্ষিতে চলে আসি যে আজকে যখন আমরা দেখছি যে ভারতবর্ষে মোদি যদি ক্ষমতায় ফেরেন তাহলে আর ভোট হবে না, এই আশঙ্কা আমরা করছি। ইংরেজিতে আজকাল একটা শব্দ ব্যবহার হয় ন্যারেটিভ, ন্যারেটিভ। তো আমি আমার মতো করে আধুনিক যুগে যদি শব্দটা ব্যবহার নাও করি, আমার কাছে বিষয়টা একটা দার্শনিক ব্যাখ্যা আছে। আমি সেই ব্যাখ্যাটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে উত্তরাধুনিক যে দর্শন সেটা আমরা জানি সেটা হচ্ছে ঐক্যের বিরোধী। মানে বিরোধী মানে তারা বলার চেষ্টা করেন যে ঐক্য ব্যাপারটা আসলে কৃত্রিম, আর্টিফিশিয়াল, ম্যাক্রো ব্যাপারটা আর্টিফিশিয়াল, আসল হচ্ছে মাইক্রো, আসল হচ্ছে বিচ্ছিন্নতা। সেটাই মূল। কিন্তু আমরা যারা বস্তুবাদের কথা বলি, আমরা অনেক সময়ই কিন্তু ম্যাক্রোটার গুরুত্ব বলতে গিয়ে বা ঐক্যের গুরুত্ব বলতে গিয়ে, অর্থাৎ তার যে ক্ষুদ্র বিষয়, তার যে মাইক্রো বিষয়, তার যে বৈচিত্র্য, এটাকে কিন্তু আমরা সম্ভবত বুঝতে ভুল করি। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে একটা খুব সুন্দর একটা দ্বান্দ্বিক কথা, এটাকে আমরা বুঝতে ভুল করি। যে কারণে ভোটের পক্ষে দাঁড়াতে আমরা একটু অস্বস্তি বোধ করি। ভোট মানে কিন্তু মানে আজকের দিনে আমরা যদি যেটাকে ভোট বলি সিক্রেট ব্যালট এবং এক ব্যক্তি এক ভোট, সংসদীয় ইউনিভার্সাল সাফরেজ, সেখানে কিন্তু ব্যক্তি ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে ম্যাক্রো আইডেন্টিটি গুলো, সেটা শ্রেণী হতে পারে, সেটা জাত হতে পারে, ধর্ম হতে পারে, ভাষা হতে পারে, অন্য কোনো এথনিক আইডেন্টিটি হতে পারে। এই ম্যাক্রো ব্যাপারটা কিন্তু সার্বজনীন ভোটাধিকারের মধ্যে আমরা দেখছি না। একজন ব্যক্তি সে লুকিয়ে গিয়ে গোপনে একটা ভোট দেবে এবং সে দেশটাকে তৈরি করবে। তার মানে এই ব্যক্তি এবং যে ম্যাক্রো এর মধ্যে যে রিলেশন, একজন ব্যক্তি একটা দেশ তৈরি করছে, এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিবাদের বিকাশ, এর যে একটা অত্যন্ত গুরুত্ব আছে। এইটা যদি আজকে আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু গোটা পৃথিবী যে একটা ভোটহীন ব্যবস্থার দিকে এগোনোর চেষ্টা করছে, একটা ঝোঁক তৈরি হচ্ছে, একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা 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 জানি যে কয়েক বোধহয় 1-2 বছর আগে বাইডেন অতদিনও হবে না, বাইডেন একটা সাক্ষাৎকারে বললেন যে
চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার একটা ফোনালাপ হয়েছে এবং তিনি বলেছেন যে আজকের যুগে ভোট এবং উন্নয়ন এই দুটো খাপ খায় না। কারণ উন্নয়ন বিষয়টা করতে গেলে খুব দ্রুত করতে হবে, আর ভোট মানে সংসদীয় গণতন্ত্র, মানে উনি ভোট শব্দটা ব্যবহার করেননি, উনি বলেছিলেন গণতন্ত্র। গণতন্ত্র এবং উন্নয়নটা খাপ খায় না। গণতন্ত্র মানে অনেকের মতামত নিতে হবে, পার্লামেন্টে যাও রে, বিরোধীরা ঝামেলা করবে, সময় যাবে, আলটিমেটলি একটা কনসেনসাস হবে, অত সময় আমাদের নেই। অতএব গণতন্ত্র এবং উন্নয়ন খাপ খায়। তো এবং আমরা দেখবো সেটা হচ্ছে 2020 সালে পুতিন একটা সাংবিধানিক সংস্কার করলেন, যদিও আগামী মাসে রাশিয়াতে ভোট এবং কয়েকজন ক্যান্ডিডেটও দাঁড়িয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে যে কনস্টিটিউশনাল রিফর্মটা পুতিন করলেন তার মধ্য দিয়ে আসলে উনি আজীবন প্রেসিডেন্ট থাকবেন, তারই একটি ব্যবস্থা উনি করেছেন এবং যিনি মূল কন্টেন্ডার তিনি এখন হাজতে। আমরা জানি সেটা হচ্ছে যে একটা সার্ভে হয়েছিল চিকাগো বিশ্ববিদ্যালয়ে, মানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা আছেন শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র, তাদের নিয়ে। তো দেখা গেছিল সেটা হচ্ছে 2018 সালে যখন হয়েছিল তখন 100% খুব মানে আশ্চর্যভাবে, যখন ঠিক যে সময় আমেরিকা একটা ট্যারিফ বসাচ্ছে, একটা শুল্ক বসাচ্ছে 2018 সালে, আবার ওদিকে চীনও বসাচ্ছে, ঠিক সেই সময় এই সার্ভেটা হয়েছিল। 100% লোক কিন্তু বলেছিল যে না, মানে চিকাগো বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষিত যারা বলেছিলেন যে না, এই ট্যারিফ বসানোটা আসলে আমেরিকার যে ফিলোসফি তার বিরুদ্ধে। আমরা তো মুক্ত বাণিজ্যের কথা বলি, আমরা এই ট্যারিফটা বসাবো কেন? আমাদের যদি দম থাকে আমরা বাণিজ্য করব, যদি দম না থাকে করব না। কিন্তু 4 বছরের মধ্যে 2022 সালে আবার ওই একই সার্ভে করা হলো, দেখা গেল মাত্র দুজন বলল যে না, ট্যারিফ বসানোটা ভুল হয়েছে। অধিকাংশ 200 জনের মধ্যে হয়েছিল, 200 জনই বলল, মানে 198 জনই বলল যে না, আমাদের মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে আমাদের দেশের যে জাতীয় সুরক্ষা এই বিষয়টা আমাদের ভাবনা চিন্তা করতে হবে, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির। এবং IMF এর যে সাইট গুলো আছে যেখানে তারা বিভিন্ন লেখালেখি রেগুলার করে, আমি সেখানে দেখছিলাম যে গত কয়েক মাস ধরে যে বিষয়গুলো সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে, সবচেয়ে বেশি তুই নেটে গেলে যদি সার্চ দিস, সেটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা, অর্থনীতির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা, সবচেয়ে বেশি এটা চলে আসছে এবং হাজার হাজার শয়ে গবেষণাপত্র সেখানে আসছে এবং সবাই বলছে যে না, মুক্ত বাণিজ্য এটা আর এখন চলবে না। তো আমি এই গ্রাফটা একটু দেখাতে বলবো, এইটা, এই যে এই গ্রাফটা একটু দেখাতে বলবো। একটা গ্রাফ, একটা তথ্য আমি জোগাড় করলাম, সেটা হচ্ছে যে মানে মূল যে কথাটা আসছে সেটা হচ্ছে যে আসলে বিশ্বায়নের যুগ শেষ। বিশ্বায়নের যুগ শেষ এবং তার একটা গুরুত্বপূর্ণ মানে প্রতিফলন আমরা দেখেছি ব্রেক্সিটের মধ্য দিয়ে। একটা আমি আগেই বললাম 2018 সালে ট্যারিফ বসানোর মধ্য দিয়ে। এবং পাশ্চাত্য দুনিয়া যেটা বলছে যে না, যারা উন্নয়নশীল দেশ তারা যেভাবে তাদের আভ্যন্তরীণ পলিসি করছে তাদের সঙ্গে মুক্ত প্রতিযোগিতা, বাণিজ্যের প্রতিযোগিতা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমি যেটা এইখানে স্ক্রিনে দেখাচ্ছি, আমি জানি না বেশি বড় করে দেখানো যাচ্ছে কিনা, ট্রেডের যে একটা পতন ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের যে একটা পতন ঘটছে, খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে একটা নীল গ্রাফ, সেটা হচ্ছে জার্মানি, এটা হচ্ছে এক্সপোর্ট, লালটা হচ্ছে চীনের, সবুজটা হচ্ছে ভারতের, আর একটু বেশি নীলটা হচ্ছে রেস্ট অফ দি ওয়ার্ল্ড, আর তলার যেটা কমলা রঙের, গোলাপি রঙের, সেটা হচ্ছে আমেরিকার। আমরা দেখতে পাবো যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে একটা স্ট্যাগনেশন কাজ করছে। জার্মানিরটা এক্সপোর্টটা ওটা একমাত্র ব্যতিক্রম, গোটা দুনিয়াতে একটা পতন কাজ করছে, একটা স্ট্যাগনেশন কাজ করছে। চীন আর ভারতের ক্ষেত্রে দেখবো একটা বিরাট ফল ঘটছে। অর্থাৎ এই যে ঠিক আছে, আর দেখাটা হবে। অতএব এই যে একটা বাণিজ্যের যে একটা বিরাট পতন ঘটছে, বিশ্বায়নের যে মূল স্লোগান যে গোটা পৃথিবী একটা গ্রাম এবং তাদের মধ্যে একটা মুক্ত বাণিজ্য হবে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে বিশ্বায়নের একটা পতন হলো, বাণিজ্যর একটা পতন হলো, তার আসলে প্রতিফলন ঘটছে এই যে রাজনৈতিক অলিগার্কি বা ভোটিং একটি ব্যবস্থা, সেই দিকে যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন হলো যে ব্যাপারটা ঠিক কি, মানে ওনারা যা বিশ্লেষণটা আমাদের দিলেন, তো সেটা আমরা কতটা মানবো এবং কতটা মানবো। আমি আরেকটা তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে
1950 থেকে 2020 পর্যন্ত একটা পর্যায় আমরা যদি দেখি, তাহলে উৎপাদন এবং ফিনান্সিয়াল সেক্টর অর্থনীতিতে তার শতাংশ, তার পার্সেন্টেজটা কত উইথ রেসপেক্ট টু জিডিপি। দেখা যাচ্ছে যে 50 সালে জিডিপির রেসপেক্টে উৎপাদনের পার্সেন্টেজ হচ্ছে প্রায় 40%, 40%ই মতো ধরে নিতে পারি, 40%। এবং ফিনান্সিয়াল সেক্টরের পার্সেন্টেজ হচ্ছে উইথ রেসপেক্ট টু জিডিপি 10%। আর আজকে 2022 সালে এসে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টরের পার্সেন্টেজ উইথ রেসপেক্ট টু জিডিপি হচ্ছে অ্যাবাভ 50 এবং প্রোডাকশনের পার্সেন্টেজ হচ্ছে লেস দ্যান 10। তার মানে শুধুমাত্র বাণিজ্যের পতন হচ্ছে তা নয়, আসলে উৎপাদন, মানে আমি যদি অর্থনীতি ধরি, সেটা হচ্ছে যে টাকা আমি বিনিয়োগ করছি, আমি পুঁজি বিনিয়োগ করছি, কিছু জিনিস উৎপাদিত হচ্ছে, সেটা আমি আবার বিক্রি করছি বাজারে এবং সেই পুঁজিটা আরো বাড়ছে। এই যে মাঝখানের যে একটা পণ্য, সেই পণ্যটাই আজকের গোটা পৃথিবীর অর্থনীতি থেকে উধাও। এবং ফিনান্সিয়াল সেক্টর কেন্দ্রিক একটি অর্থনীতি গোটা দুনিয়াতে রাজত্ব করার চেষ্টা করছে বা চেষ্টা করেছে। এইটাকে দেখিয়ে কিছু অংশের মানুষ ওই চীনের প্রেসিডেন্টের কথাকে আমি বলবো ভাইব্রেট করে বা প্রতিফলন ঘটিয়ে যেটা বলছেন, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টরের তো এত সময় নেই। আমরা শেয়ার বাজার দেখি যে সেকেন্ডে সেকেন্ডে, আমরা টিপিক্যাল যে শেয়ার বাজারের চিত্র, যে সেকেন্ডে সেকেন্ডে বিষয়টা পাল্টে যাচ্ছে। শেয়ার বাজার মানে হচ্ছে যারা বিনিয়োগকারী তারা সমস্ত পুঁজি শেয়ার থেকেই তুলবে, স্টক মার্কেট থেকেই তুলবে এবং সেটাকেই শেষ পর্যন্ত সে বিনিয়োগ করবে। একটা সেকেন্ডে সেকেন্ডে পাল্টাচ্ছে এবং এটা তো একটা ফাটকার বিষয়। আমরা আজকে ভারতবর্ষের একটা গ্রাফ আমি দেখানোর চেষ্টা করব যে ওভার ভ্যালুড শেয়ার, মানে সাংঘাতিক 150% প্রায় একটা শেয়ারের ভ্যালুয়েশন উইথ রেসপেক্ট টু জিডিপি। মানে তার মানে এটা হচ্ছে একটা টোটাল, যাই হোক আমি এখন গ্রাফটা না হয় নাই দেখালাম। যাই হোক নেই। তো আমি বলছি যে এই যে একটা ফাটকাবাজি, প্রতি মুহূর্তেই আমাকে শেয়ারের দামটা বাড়িয়ে রাখতে হবে, যেভাবেই হোক বাড়াচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, এবং এই শেয়ারের দামটাকে বাড়িয়ে আমি শেয়ারকে বিক্রি করব, শেয়ার থেকে, শেয়ার বাজার থেকে আমি টাকা তুলবো এবং বিনিয়োগ। তাহলে এই যে একটা দ্রুত বিষয়, এটা যারা ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত তাদের পক্ষে আর করা সম্ভব না। উৎপাদন হলে ঠিক আছে, একটা উৎপাদন করলাম, 1 মাস হোক, 2 দিন হোক, 4 দিন হোক, একটা জিনিস উৎপাদিত হচ্ছে, বিক্রি হচ্ছে, তার একটা সময় যায়, সেই সময়টা দিতে পারে সে সংসদীয় গণতন্ত্রকে, কিন্তু যারা ফিনান্সিয়াল সেক্টর তারা দিতে পারে না। অতএব এই ব্যাখ্যাটা অনুযায়ী পুঁজিবাদ বা এই মুহূর্তে যে অর্থনীতি, সেটা কিন্তু ফিনান্সিয়াল সেক্টর কেন্দ্রিক অর্থনীতি, সেখানে উৎপাদন প্রায় 10% নেমে এসছে। তারা তাদের শক্তির জন্য, তারা তাদের নিজেদের স্বার্থে বা ব্যবসা বাণিজ্য বা অর্থনীতিটাকে চালানোর জন্য এটা করছে। আমি কিন্তু এই ব্যাখ্যাটাকে ঠিক মানতে পারছি না। মানতে পারছি না এই জন্য, সেটা হচ্ছে যে এটার মধ্যে একটা, যাকে বলে একটা ফাঁক থাকছে, একটা লুপহোল থাকছে। লুপহোলটা কিরকম? যারা এটা বলছেন তারা দেখানোর চেষ্টা করছেন যে যে যেমন ধরা যাক চীনের একজন লেখিকা সাই বলে, তিনি চীনের এই যে এখন যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, তাকে দেখানোর চেষ্টা করছে যে আসলে সেখানকার সরকারি যে নীতি, সেগুলো তো খুব একটা ইনভেস্টমেন্টের পক্ষে নয়, প্রাইভেট ইনভেস্টমেন্টের পক্ষে ফ্রেন্ডলি নয়, বন্ধুত্বপূর্ণ নয়। কিন্তু যারা ইনভেস্ট করছেন, অর্থাৎ যারা প্রাইভেট প্লেয়ার, তারা চেষ্টা করছেন নিজেদেরকে নমনীয় করা, ফ্লেক্সিবল করা, এবং তারা কয়েক দশক ধরে বিভিন্ন লবিং করে, এই লবিং কথাটা আমরা নিতা রাডিয়ার সময় শুনেছি রতন টাটার সঙ্গে ফোনে, এই লবিং করে বিভিন্ন সরকারি সংস্থা, আর আমি বাংলা ভাষায় এটাকে ধরবো বিভিন্ন নেতা মন্ত্রী, পার্টির বড় বড় প্রতিনিধি, তাদের সঙ্গে লবিং করে তারা ফ্লেক্সিবলি নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে চীনে। আবার মার্কেল বলছে যে হ্যাঁ, ইকোনমিক্স উইদাউট ডেমোক্রেসি, ক্যাপিটালিজম উইদাউট ডেমোক্রেসি, এটা তো খুব একটা নতুন কিছু নয়। অতএব ফিনান্সিয়াল সেক্টর এখন নিজেকে এভাবেই গড়ে তোলার চেষ্টা করছে, দ্রুত সমস্ত কাজ করতে হবে। অতএব মোদি বলছেন বা পুতিন বলছেন বা আজকে ইরান যেখানে ভোট নেই, বা আজকে আফগানিস্তান যেখানে ভোট নেই, গোটা পৃথিবীতে ভোটের বিরুদ্ধে একটা মতামত তৈরি হচ্ছে। অতএব এটা পুঁজিবাদের একটা নিজেকে, যাকে বলে ফ্লেক্সিবলি নিজেকে মানিয়ে গুছিয়ে চলার উপায়। আমি বলবো কথাটা অর্ধ সত্য, সত্য কিন্তু অর্ধ সত্য। বাকি সত্যটা কি? অনেকে ভোট ব্যাপারটাকে দেখায় এভাবে
যে একটা রাজনৈতিক পলিসি নির্ধারিত হবে, অর্থাৎ দুটো রকমের স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে পাবলিক, মানুষ যারা ভোটটা দিচ্ছে, তাদের একটা চাপ আছে, তারা একটা প্রেসার গ্রুপ, মানুষ একটা প্রেসার গ্রুপ। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা বিনিয়োগ করছেন, তারা আরেকটা প্রেসার গ্রুপ। অতএব ভোট ব্যাপারটা হচ্ছে মানুষের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের একটা ব্যালেন্সিং, অর্থাৎ এই প্রেসার গ্রুপ এক রকমের চেষ্টা করবে, এই প্রেসার গ্রুপ আর এক রকমের চেষ্টা করবে, আলটিমেটলি একটা ভোটের মধ্য দিয়ে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। আমি বলবো এই ব্যাখ্যাটাও অর্থসত্য। যেমন ধরা যাক কোকা-কোলা কোম্পানি, যখন, আমি আজকের কথা বলছি না, আমি জেনারেলি বলছি, আমেরিকার আখ চাষীদের কথা আমরা জানি যে সেখানে সরকার কিন্তু প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়। এবার কোকা-কোলা কোম্পানি কি চায়? কোকা-কোলা কোম্পানি চায় সেটা হচ্ছে যে আমার চিনির দামটা কম হোক। আর আখ চাষী, আমেরিকার আখ চাষী মানে কিন্তু এখানকার চাষী নয়, তারা একটা বিরাট শক্তিশালী এবং ধনী লবি। তারা চায় যে চিনি আখের দামটা আমি বেশি করে ভর্তুকিটা পাই। অর্থাৎ এই যে কন্ট্রাডিকশন। আবার যে স্টিল কোম্পানি, সে চায় স্টিলের দামটা বেশি, আবার যে গাড়ির কোম্পানি, অটোমোবাইল সেক্টর, সে চায় স্টিলের দামটা কম। তার মানে ভোট মানে কিন্তু শুধুমাত্র কন্ট্রাডিকশন বিটুইন দি পাবলিক অ্যান্ড দি ইনভেস্টার্স। ব্যাপারটা কিন্তু এরকম নয়। যারা ইনভেস্টার্স তাদের মধ্যে কন্ট্রাডিকশন, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা বিনিয়োগকারী, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা পুঁজিপতি, যারা একচেটিয়া পুঁজি, তাদের মধ্যে যে কন্ট্রাডিকশন, সেটাকে তারা জনগণকে সাথে জড়িয়ে নিয়ে, অর্থাৎ সিয়াটেলে যে সেনেটর দাঁড়াবে তাকে একরকম ভাবে, তাকে হয়তো দেখা গেল আখ চাষীরা কন্ট্রোল করলো বা কোকা-কোলা কন্ট্রোল করলো, যারা আবার দক্ষিণ প্রান্ত থেকে দাঁড়াচ্ছে তাদেরকে আখ চাষীরা কন্ট্রোল করলো, এবং এই যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বটাকে তারা ভোটের মধ্য দিয়ে প্রকাশ ঘটায়, সেখানে কিন্তু জনগণও জড়িয়ে পড়ে। অর্থাৎ আখচাষী লবি তারা জনগণেরও একটা স্বার্থকে প্রতিনিধিত্ব করে, একটা অংশকে, আবার যারা কোকা-কোলা লবি তারা অন্য একটা অংশকে প্রতিনিধিত্ব করে, আলটিমেটলি ভোটে কেউ একটা জেতে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে বাস্তবটা, এটা কি আজকের দিনে ফিনান্সিয়াল সেক্টর, যেখানে উৎপাদন সেক্টর প্রায় নেই, এমসিএম ড্যাশের মধ্যে সিটা প্রায় উধাও, এম থেকে এম ড্যাশ হচ্ছে সরাসরি, তাহলে সেখানে এই যে ফিনান্সিয়াল সেক্টর, তাদের কি এই যে অন্তর্দ্বন্দ্ব, সেটা কি তারা ভোটের মধ্য দিয়ে এক্সপ্রেস করতে পারছে না? যদি না পারে তাহলে আমি বলবো এটা তাদের শক্তি নয়, এটা তাদের পাওয়ার নয়, এটা তাদের দুর্বলতা, এটা তাদের ক্রাইসিস, তাদের সংকট। অর্থাৎ আদানি আজকে যখন তেলেঙ্গানাতে কংগ্রেসের সরকার এলো এবং সে আবার কংগ্রেসের সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করে সেখানে বিনিয়োগ করবেন, এটা আদানির পক্ষে খুব আরামদায়ক বিষয় নয়, যেখানে আদানি হচ্ছে মোদির যাই হোক ম্যানেজার, ডান হাত, যাই বলি না কেন আমরা। তাহলে সেখানে সে এবার কংগ্রেসের লবির সঙ্গে যোগাযোগ করে সেখানে বন্ধুত্ব করে সে শেয়ারের দামটা বাড়িয়ে রাখবে, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। যদি পার্লামেন্ট না থাকতো, তাহলে গোটা দুনিয়াতে যদি পার্লামেন্ট বিরোধী পক্ষ না থাকতো, তাহলে ওই হিন্ডেনবুর্গ রিপোর্ট কিন্তু বেরোতো না, এবং যদি বেরোতো বা শেষ পর্যন্ত কিন্তু ভারতবর্ষের বিরোধীরা সেটাকে সামনে নিয়ে এসে আদানিকে বিপদে ফেলতে পারতো না। তার মানে এটা হচ্ছে তাদের একটা সংকট, যেটার এক্সপ্রেশন আমরা আজকে দেখছি এনপি এর একটা মানে অভূতপূর্ব উল্লম্ফন। গোটা দুনিয়াতে 70-এর দশকে আমেরিকাতে আমরা দেখেছি এনপি এর একটা উল্লম্ফন, এবং গত 20 বছরে, বিশেষত গত 10 বছরে নন পারফর্মিং অ্যাসেট তার একটা বিভৎস উল্লম্ফন। সবাই ডিফল্টার, সবাই ডিফল্টার। আমি তো এই ডিফল্টার ব্যাপারটা এরকম না, আম্বানি ডিফল্টার, অনিল আম্বানি ডিফল্টার, আদানি ডিফল্টার, সবাই ডিফল্টার। তার মানে তারা টাকা তুলছেন কিন্তু শেষ পর্যন্ত আর তারা সেটাকে ফেরত দিতে পারছেন না। এটা তারা ইচ্ছা করে করছেন না, ব্যাপারটা কিন্তু এরকম নয়, ব্যাপারটা হচ্ছে তারা পারছেন না। তার মানে তাদের একটা বিরাট সংকট আমরা দেখতে পাচ্ছি, এই ফিনান্সিয়াল সেক্টরের অভূতপূর্ব উল্লম্ফন, এনপি এর অভূতপূর্ব উল্লম্ফন, এবং তাদের নিজেদের মধ্যে যে কন্ট্রাডিকশন, শেয়ারের দামটা কার বেশি বাড়বে, তুই কোন শেয়ারটা কিনবো, এই যে একটা মানুষের চেষ্টা, যেটার উপর চেষ্টা, মানে মানুষের তো অন্য রোজগারপাতি নেই, দেখা যাচ্ছে যুব সমাজ শেয়ার কিনে একটা প্রতিদিন 200, 300, 400 টাকা রোজগার করার চেষ্টা করে, কিনে এবং বিক্রি করে। তাহলে এই যে ডিপেন্ডেন্স, আমি তো এর মধ্যে আর থাকতে পারছি না। ফলত দেখা যাচ্ছে যে বাস্তবে ভোট এবং যাকে বলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বটে, কারণ সেটা একটা ডিসেন্ট্রালাইজড প্রসেস, কেন্দ্রীভূত নয়, অলিগার্কি, সেটা রাজনৈতিক অলিগার্কি, তার পক্ষে খুব যুগোপযোগী হচ্ছে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কেউ আমাদের জিজ্ঞাসা করবেন, যে অনেকে বলার চেষ্টা করেন যে আচ্ছা, এই যে
আজকে যে ব্যবস্থাটা চলছে পুঁজিবাদের সঙ্গে কি ডেমোক্রেসি, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা কি কোনোদিন যুগোপযোগী ছিল? আমি বলবো যে বেশিরভাগ সময়ই ছিল না। যাদেরকে আমরা ধ্রুপদী অর্থনীতিবিদ বলি, পুঁজিবাদে অ্যাডাম স্মিথ বলি, রিকার্ডো বলি, ডেভিড রিকার্ডো বলি, তাদের যে জমানা, সেখানে তো আমরা দেখছি পুঁজিবাদ মানে আসলে বিরোধী পক্ষ, তারা তখনো ক্ষমতায় বসেন। 48 সালের মধ্য দিয়ে 1848 সাল 40 সালের উত্থাল পাথালের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তারা ইউরোপে প্রতিষ্ঠা পেল। 1815 সালে ভিয়েনা চুক্তির মধ্য দিয়ে ইংল্যান্ড নিজেকে পুঁজিবাদী একটি দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলো। সেখানে আস্তে আস্তে সে তার ডেভেলপমেন্ট ঘটলো। কিন্তু সেই সময় তো ডেমোক্রেসি বলে কিছু নেই, সার্বজনীন ভোটাধিকার বলে কিছু নেই। একটা খুবই সম্পদশালী অংশের ভোট, মেয়েদের তো ভোট নেই। মেয়েদের ভোট গোটা পৃথিবীতে ইউনিভার্সাল সাফ্রেজ তো এসছে 1917 পর গোটা পৃথিবী, এবং সেই সময় এখানে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই সময় গোটা পৃথিবীতে কলোনি চলছে। অতএব ডেমোক্রেসি এবং ধ্রুপদী পুঁজিবাদ যে খুব একসঙ্গে চলেছে ব্যাপারটা তো এরকম নয়। বরঞ্চ আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ক্যাপিটালিজম একটা হাইব্রিড ক্যাপিটালিজম হিসেবে জন্ম নিল, অর্থাৎ সে কেইন্সকে যখন কেইন্স বলেছে তখন কেইন্সকে পাত্তা দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে কেইন্সকে নিল, মার্শাল পরিকল্পনার মধ্যে দিয়ে আবার পুঁজিবাদী দেশগুলোকে উত্থান একটা ঘটলো, এবং তারপর তারা বলছে যে না, এই যে ব্যাংক সেক্টরের এই যে মাতব্বরি, তারা যখন যা কিছু করছে, অর্থাৎ আজকে যে ফিনান্সিয়াল সেক্টরের এত মাতব্বরি, এটা মানা যাবে না, একটা নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। বাজার অর্থনীতির কথা যারা বলেছিল সেই সময় এক ধরনের নিয়ন্ত্রণ ছিল ভগৎ সিংকে ফাঁসি দিয়ে, আর কিন্তু এখন আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, ব্রেটন উডস আমাদের করতে হবে। মুদ্রার একটা নিয়ন্ত্রণ লাগবে। মুদ্রাকে শুধুমাত্র ফাটকাবাজি করে শেয়ারের দাম বাড়ানো নয়, সোনা দিয়ে আমি মুদ্রাটাকে স্থিতিশীল রাখবো, মুদ্রার আদান প্রদান, মুদ্রার যে বাজার সেটাকে আমি স্থিতিশীল রাখার চেষ্টা করব। অর্থাৎ এই যে ব্রেটন উডসকে কিন্তু একটা হাইব্রিড পুঁজিবাদের একটা প্রতিনিধিত্ব বা প্রতিফলন আমরা বলতে পারি। কিন্তু আমরা দেখলাম যে তাদের আবার সেখানে তারা থেমে থাকতে পারলো না, বাস্তবত বাজার সংকুচিত হলো, নিয়ম অনুযায়ী বিলাস ব্যবসার উপর তাদের নির্ভর করতে হলো, তাদের কৃত্রিমভাবে মুদ্রার দাম বাড়াতে হলো বা কমাতে হলো, তাদেরকে অস্ত্র ব্যবসার উপর নির্ভর করতে হলো। 71 সালে এসে তারা বললো যে আমরা আবার মাতব্বরি করবো, মানে আমরা আবার আর হাইব্রিড থাকবো না, আমরা ব্রেটন উডস তুলে দিলাম, এবার নাকি বাজার অর্থনীতি। বাস্তবে তো সেটা হলো না। বাস্তবত দেখা গেল সেটা হচ্ছে যে কখনো যুদ্ধ করে, কখনো অন্যান্য কোয়ার্সিভ ফ্যাক্টর নিয়ে তারা টিকে থাকার চেষ্টা করলো। যদি 88-89 সালে সোভিয়েত ইউনিয়নে যদি যুদ্ধ করে হয়নি, গৃহযুদ্ধ করেই হয়েছে, ওই বাজারটা ধ্বংস করে যদি তাদেরকে দখল করতে না পারতো, তাহলে কিন্তু ওই 71 সাল থেকে ওই 88 সাল, এই 2 দশকের মধ্যেই আবার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এই বাজারটা তারা দখল করলো, করে আরো কিছুদিন টিকে থাকলো। কিন্তু সমস্যাটা হয়ে গেল 2006 সালের পর, 8 সাল এই যে মন্দার পর, কিন্তু আর তারা মুখ তুলতে পারছে না। ফিনান্সিয়াল সেক্টরের এই যে ভয়ঙ্কর প্রতিযোগিতা, এটার থেকে তারা মুখ তুলতে পারছে না। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে একটা কি হলো এটা, সরি, হ্যাঁ, ঠিক সেই সময় যেটা দেখা গেল সেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করে দিল। মানে আমরা খুবই দুঃখজনক ভাবে দেখছি, সেটা হচ্ছে যে রাশিয়া হয়তো ভেবেছিল যে ইউক্রেন যুদ্ধটা সে 2 মাসের মধ্যে শেষ করে দেবে, সে জিতে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু সে পারল না। এবং ওই যে ভিয়েনা চুক্তি, যখন কিন্তু ইংল্যান্ডের উত্থান ঘটছে, সে যখন বলছে যে না, আমরা যারা অ্যালাইড পাওয়ার্স, আমরা ঐক্যবদ্ধভাবে নেপোলিয়নকে আটকাবো, নেপোলিয়ন যেখানেই যুদ্ধ করুক আমরা ঐক্যবদ্ধভাবে আটকাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ফর্মুলা কিন্তু চার্চিলরা মানল না, কিন্তু এই রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করছে তখনও কিন্তু তারা মানল না। তারা যদি ঐক্যবদ্ধভাবে রাশিয়ার এই যে ইউক্রেন আক্রমণ, এটাকে যদি রুখতে পারতো, যদি তারা বলতে পারতো যে না, আমরা কালেকটিভ সিকিউরিটির দিকে এখন এগোচ্ছি, তাহলে বলা যায় না এই যে ভোটবিহীন যে ব্যবস্থার দিকে গোটা পৃথিবী এগোচ্ছে সেটাকে হয়তো রুখে দেওয়া যেত। কিন্তু পশ্চিমী দুনিয়া তারা সেটা করতে পারলো না, তারা ভয় পেল। এবং খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে যারা আমরা নিজেদেরকে গণতান্ত্রিক বলি, অনেক সময় ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু, এটা কেন বারবার হচ্ছে আমি বুঝতে পারছি না, স্ক্রিনটা চলে যাচ্ছে।
নেটের প্রবলেম হচ্ছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে না, একটা ফোন আসছে বারবার, এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, ঠিক আছে, বাদ দেওয়া হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে মানে এই যে আমি ওই হিটলারের সময় একটু ফেরত নিয়ে যাব পরিপ্রেক্ষিতটা বলার জন্য। সেটা হচ্ছে যে সেই সময় জার্মানি কিন্তু একটা সাম্রাজ্যবাদী দেশ নয়। যখন হিটলার উঠে আসছে, সে তো পরাজিত, প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে সে অত্যাচারিত, ভার্সাই চুক্তি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তখন রমরমা করে বাজার গোটা পৃথিবী দখল করে রেখেছে, অত্যাচার চালাচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, তো এবারে গণতান্ত্রিক শক্তি কিন্তু তখন বলছে যে না, জার্মানির বিপক্ষে আমরা দাঁড়াবো কেন? ইংল্যান্ড তো তারা সবচেয়ে বেশি শত্রু, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আজকেও আমরা দেখতে পেলাম, যখন ইউক্রেন যুদ্ধ করছে, পুতিন লাল পতাকা হঠাৎ করে তার সাজোয়া গাড়িতে লাল পতাকা টাঙিয়ে সে যুদ্ধ করতে বেরিয়ে পড়লো। তার মানে গোটা দুনিয়ার লিবারাল শক্তিকে সে একভাবে বার্তা দিল যে না, আসলে ইউক্রেন তো অমুক সালে অমুক করেছিল, ইউক্রেন তো অমুক সালে ন্যাটোর সঙ্গে অমুক করেছিল, অতএব এই যুদ্ধটাকে তোমরা সমর্থন করো। আবার কিন্তু আমরা বিভ্রান্ত হলাম, ঠিক সেই সময় যেরকম হয়েছিলাম। জার্মানির বিপক্ষে দাঁড়াতে, হিটলারের বিপক্ষে দাঁড়াতে পারিনি। আমরা বলেছিলাম যে না, ইংল্যান্ড হচ্ছে প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তি, পাশ্চাত্য দুনিয়া হচ্ছে প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তি, আমেরিকা হচ্ছে প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তি, আমাদেরকে কখনোই ওদের সঙ্গে যাওয়া চলবে না। কিন্তু এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ফোন বারবার আসছে, আর এই সমস্যাটা। হ্যাঁ হ্যাঁ, তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে আবার কিন্তু সেই ভুলটা দিকে আমরা এগোচ্ছি, এবং কিছুতেই এই ডিক্লাইনটা দিলে এই সমস্যাটা হচ্ছে। ডু নট ডিস্টার্ব করো, ব্লক করে দে, ওই নাম্বারটাকে আপাতত কিছুক্ষণের জন্য ব্লক করে রাখ। হ্যাঁ, তো অতএব মানে আবার কিন্তু আমরা সেই দিকে এগোচ্ছি। যদি এই যে সুদ খাটানোর যে, অর্থাৎ আজকে যেটাকে আমরা বলি ফিনান্সিয়াল সেক্টর, আমরা দেখবো যে সুদ খাটানোর যে অর্থনীতি, এটা কিন্তু একসময়, এটা কিন্তু বেশি দিন টিকতে পারে না। অলিগার্কি কিন্তু বেশি দিন টিকতে পারে না। ব্যবস্থা উইদাউট ডেমোক্রেসি, পুঁজিবাদ কিন্তু দাঁড়াতে পারেনি। তার সবচেয়ে বড় স্বর্ণযুগ কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন সে একটা হাইব্রিড ব্যবস্থা, যখন সে সার্বজনীন ভোটাধিকারকে আত্মস্থ করতে পেরেছে। তাহলে যখন তোর উসুয়ারি মানে সুদের ব্যবসা যখন পৃথিবীতে রমরম করে চলছে, চার্চ বলছে যে না, এটা করো না, আমরা ধ্বংস হয়ে যাব, চার্চ বলছে করো না, ধ্বংস হয়ে যাব। আবার ওদিকে যখন বুদ্ধদের উত্থান ঘটছে ভারতবর্ষে, তারা বলছে যে না, যারা বৈদিক ব্রাহ্মণ, যারা বৈদিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছে, তারা নিজেরা সুদ খাটাচ্ছে। ফলত বেদান্ত আবার নিজে যখন তৈরি হচ্ছে, সে কিন্তু ওই জায়গাটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আটকাতে পারেনি। এই সুদের ব্যবসা কিন্তু গোটা সামন্ত ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। রাজারা ধার করতো, ধার করে যুদ্ধ করতো, শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল। আর ছোট ছোট যারা মানুষ, ছোট ছোট কৃষক, ছোট ছোট জমির মালিক, তারা তো দেউলিয়া হয়েই গেল। এবং এই লোকগুলি শেষ পর্যন্ত কারখানা শ্রমিকে পরিণত হলো, এবং যারা মহাজন তারাই ব্যাংকে পরিণত হলো। তাহলে এই যে সুদ খাটানো নির্ভর একটা ব্যবস্থা, সেটা কিন্তু কোনো ব্যবস্থাকে দাঁড় করাতে পারে না। আজকে যদি আমাদের গণতন্ত্রের পক্ষে থাকতে হয়, ভোটের পক্ষে থাকতে হয়, যদি আমাদের অলিগার্কির বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু উৎপাদনমুখী ব্যবস্থা আমাদের আবার করতে হবে। এই যে গোটাটাই ফিনান্সিয়াল সেক্টরের উপর নির্ভর করে গেছি আমরা, এটা কিন্তু যদি আমরা বদলাতে না পারি, তাহলে কিন্তু অলিগার্কির দিকেই গোটা পৃথিবী এগোচ্ছে। এবং মোদি যে কারণে যুব সমাজের কাছে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, যে সে তো একটা বাপের বেটা, হ্যাঁ সে তো একটা বাপের বেটা, সে তো একটা ঈশ্বরের দূত, তাহলে অন্তত আমাদের শেয়ার বাজারটা স্থিতিশীল থাকবে, আর আমাদের তো চাকরি বাকরি কিছু হবে না, যুদ্ধ করে দাঙ্গা করে কিছু রোজগার করবো, আর এই শেয়ার বিক্রি বাটা করে কিছু রোজগার করবো। তাহলে মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়ে মোদি যখন আজকে গোটা বিরোধী পক্ষকে ধ্বংস করার চেষ্টা করছে, আমি মনে করাবো যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেও কিন্তু পুঁজিবাদ, যখন ইংরেজরা যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে কার্যত প্রতিষ্ঠা করতে দিল না, আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে ক্যাবিনেট মিশন বাস্তবত যদি আমরা বিরোধী দলগুলো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা গ্রহণ করতে পারতাম, যদি মরলেমিন্টো, যদি মন্টেগু চেমসফোর্ড, এই সমস্ত রিফর্ম গুলোকে আমরা ঐক্যবদ্ধভাবে গ্রহণ করতে পারতাম,
যদি ভারতবর্ষ একটা লুজ কনফেডারেশন তৈরি হতে পারতো, তাহলে কিন্তু দেশ ভাগ হয় না। মানে আমি যে কথাটা বলতে চাইছি যে আজকে মোদির এই যে অলিগার্কির দিকে যে যাত্রা, সেটা একটা গোটা দুনিয়া জুড়ে এই মুহূর্তের যে ব্যবস্থা, যেখানে প্রোডাকশন নেই, যেখানে মূলত ফিনান্সিয়াল সেক্টর রেইন করছে এবং তাদের মধ্যে কম্পিটিশন এতই শার্প হয়ে গেছে যে তারা আর কোনো গণতন্ত্র রাখতে চাইছে না। ফলত আজকের এই যে গোটা পৃথিবীর দিকে এই যে যাত্রা, এটাকে আমরা 2024 সালে মোদিকে হারিয়ে যেমন রুখবো, তেমন যে পলিসিগুলো আমাদের তৈরি করতে হবে, তা দিয়ে যাতে আমরা গণতন্ত্র বজায় রাখতে পারি, সেটার দিকে আমাদের এগোতে হবে। আপাতত এইটুকু বললাম। থ্যাংক ইউ। বর্ণালী যতটা বললো তার থেকে যে কটা প্রশ্ন আমি তৈরি করছি যাতে বর্ণালী পরের পোর্শনটা বলতে পারে। এক হচ্ছে যে নরেন্দ্র মোদী বা তার প্রিয় আমলারা, যিনি নীতি আয়োগের চেয়ারম্যান ছিলেন অমিতাভ কান্ত, মাঝে একবার বলেই ফেলেছিলেন যে গণতন্ত্র উন্নয়নের সাথে খুব যায় না। তাই নিয়ে প্রচুর হইচই হওয়ার পরে উনি ব্যাপারটা থেকে সরে আসেন। দ্বিতীয় যে পয়েন্টারটা আমি উল্লেখ করতে চাইবো যে যেহেতু আমরা প্রায় হাফওয়ে মার্ক চলে এসেছি, হাফওয়ে চেয়ে বেশিতেই চলে এসেছি, যেটা বর্ণালীও বলবার চেষ্টা করছেন, সেটা সকলের বোঝার দরকার যে আমরা যখন ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করি, এটা বেসিক্যালি একটা ওয়েস্টার্ন কনসেপ্ট। ইউরোপের কিছু দেশ এবং আমেরিকার কিছু দেশ এটাকে আয়ত্ত করেছিল। ঘটনাচক্রে যখন এটা জনপ্রিয় হয়েছিল এবং আজও আফ্রিকার বড় অংশ, এশিয়ার বড় অংশ এবং আরো লাতিন আমেরিকার কিছু দেশও এই গণতন্ত্রকে কোনো প্র্যাকটিস করার জন্য গুরুত্ব দেয় না। ঘটনাচক্রে বা দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার 35 বছর পরে নেহেরুর মৃত্যুর আরো কিছুদিন পরে এবং বাবরি ধ্বংসের পর, হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের পর, তারা ওই আর ফেডারেল স্ট্রাকচার বা খুব নীতি সম্পর্কিত আলোচনায় গুরুত্ব দেয় না। আরএসএস যে দর্শনটাকে প্রতিষ্ঠা করতে চায়, সেখানে একটা শক্তিশালী কেন্দ্র থাকবে এবং দুর্বল কিছু রাজ্য থাকবে, হুইচ ইজ নট ফেডারেল স্ট্রাকচার। এবার যেহেতু বর্ণালী পুটিন থেকে শুরু করে অনেকগুলো উদাহরণ দিয়েছেন, এটাও খুব বুঝে নিতে হবে যে বর্ণালী ট্র্যাডিশনাল উৎপাদনের উপর জোর দিচ্ছেন, যে ট্র্যাডিশনাল উৎপাদন থাকলে মানুষের স্বার্থ একভাবে মানে রক্ষা বা মানুষের স্বার্থের সাথে নেগোশিয়েট করা সম্ভব হয়, কিন্তু যখন সেটা ফাটকা বাজারে খেলার উপর নির্ভর করছে, অর্থাৎ শেয়ার বাজারের উপর, যেখানে উৎপাদনের সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই এবং যার আইডিয়াল উদাহরণ হচ্ছে আদানি শিল্প গোষ্ঠী, যাদেরকে কাগুজে বাঘ বলা হয়, যারা অর্থাৎ যেখানে ইনফ্লেটেড শেয়ার, তারা যেহেতু নরেন্দ্র মোদীর সবচেয়ে পৃষ্ঠপোষক শিল্প সংস্থা, সেই উত্থানের সময় দাঁড়িয়ে তারা নির্বাচন, গণতন্ত্র, ফেডারেল স্ট্রাকচার এই শব্দগুলোতে বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না বর্ণালী বলেছে, আমি আমার ধারণা বর্ণালী আরেকটু হয়তো বলবেন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে জনগণের মতামত নিতে গেলে সে যে কোনো ফর্মে হোক, আমাদের নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের পর থেকে যেটা হয়ে গেছে, ভারতবর্ষের যে কোনো প্রজেক্টের জন্য জনগণের মতামত নিতে হয়। আমাকে একবার অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো জলবিদ্যুৎ প্রকল্পের জন্য গ্রামের লোকদের ডেকে একটা গ্রাম সভা বসাতে হয়, হুইচ দে ডোন্ট লাইক দ্য সো কল্ড any state or any industrial power। তো এই পরিস্থিতিতে গণতন্ত্রকে নষ্ট করে দেওয়ার জন্য বা আমাদের ফেডারেল স্ট্রাকচারকে নষ্ট করে দেওয়ার জন্য অনেকগুলো জিনিস নরেন্দ্র মোদী হয়তো বা আরএসএস চেষ্টা করছে। এক হচ্ছে যে দক্ষিণ ভারত যেহেতু তাদের এ নয়, দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে সীমাবদ্ধ রেখে জনসংখ্যার ভিত্তিতে উত্তর ভারতের আসন বাড়িয়ে নেওয়া, উত্তর এবং মধ্য ভারতের যেখানে তারা স্ট্রং, তাহলে 600 বনাম 200 লড়াইতে কোনোদিনই আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। অর্থাৎ যেটা ভেবে আমাদের সংবিধান তৈরি হয়েছিল বা যেটা ভেবে লোকসভা রাজ্যসভার ব্যালেন্স ছিল, আর যে একটি ঠিক আমেরিকান মডেলের সেনেটের মতো, সেখানে রাজ্যসভা কি বললো, দ্যাট উইল নট ফ্যাক্টর। এবং যেটা বর্ণালী বলবার চেষ্টা করেছেন যে হিটলারের জন্য সংবিধান মেনেই হিটলার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহও কিন্তু সংবিধান মেনেই প্রত্যেকটা কাজে এগোচ্ছেন। এবং দুর্ভাগ্যক্রমে মিডিয়া তো গদি মিডিয়া হয়ে গেছে, জুডিশিয়ারি তার সাথে কোলাবোরেট করছে বা তার সাথে করবোরেট করছে, যে শব্দটাই ব্যবহার করে। সো এখান থেকে বাঁচার লড়াই হিসেবে কোথা থেকে শুরু করা উচিত বলে বর্ণালী বাকিটুকু বললে আমাদের ভাল লাগবে। আমি এই
যেহেতু এই ভোটের বিষয়টা থেকেই কথাটা তুললি, সেটা হচ্ছে আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে 2022 সালের তথ্য। এখন মোটামুটি 200টা দেশ আছে পৃথিবীতে, যার মধ্যে 123টা দেশে কম বেশি ভোট চালু আছে। এই ভোটের মধ্যে কিন্তু রাশিয়ার মতো দেশও ইনক্লুডেড। ভোট আছে আধা স্বৈরতান্ত্রিক বা ফুল, আর ফুল সংসদীয় গণতন্ত্র ফুল ফ্লেজেড হচ্ছে মাত্র 60টা দেশে। এটা খেয়াল কর। এবং 77 থেকে 2006 ইউরোপ বা আমেরিকায় আছে, কাছাকাছি আছে, তাদের বলয়ের মধ্যে আছে, মানে পাকিস্তানও ভোট হয়। ভারতকে আমরা ওই 60টার মধ্যেই ধরছি, ভারতকে আমরা 60টার মধ্যেই ধরছি। এবং 77 থেকে 2006 কিন্তু আধা স্বৈরতান্ত্রিক থেকে ফুল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু বেশি হয়েছে লাতিন আমেরিকা এবং আফ্রিকায়। কিন্তু 2006 পর থেকে কিন্তু চিত্রটা স্ট্যাগন্যাট করে গেছে। তার মানে কিন্তু আর আধা স্বৈরতন্ত্রও কমছে না, স্বৈরতন্ত্র কমে ম্যাক্সিমাম আধা স্বৈরতন্ত্র হচ্ছে, আর এই 60টা দেশও আর বাড়ছে না। তো আমি বলতে চাইছি যে এই যে পশ্চিমী মডেল, আসলে কিন্তু ভারতবর্ষের যে মডেল, অর্থাৎ ইংল্যান্ডের মডেল অনুযায়ী ভারতবর্ষ চলবে না, এই কথাটা কিন্তু স্বাধীনতা সংগ্রামে বারবার এসেছে। আমরা যদি মৌলানা আবুল কালাম আজাদের বইটা পড়ি আমরা দেখব তারা কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, মানে তৎকালীন ধর ভারতবর্ষের 15টা রাজ্যে হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা, 7টা রাজ্যে হচ্ছে প্রভিন্সে হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। তাহলে মুসলিমদের মধ্যে ন্যাচারালি এই ভয় কাজ করছে যে যদি ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রকে আমরা এখানে হুবহু পালন করি, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, তাহলে কিন্তু কেন্দ্রে ন্যাচারালি হিন্দুরাই যাবে এবং হিন্দু রাষ্ট্র তৈরি হবে। সেখান থেকে কিন্তু এটা লুজ কনফেডারেশনের চাহিদা, ইভেন 14 দফা দাবি যখন মুসলিম লীগ করছে 27 সালে, তখন কিন্তু ওটাই বলছে, তখনও কিন্তু মুসলিম লীগ সরাসরি এই দেশভাগের দিকে এগোয়নি, 40 সালের দিকে এগোয়নি। তাহলে এই যে একটা লুজ কনফেডারেশনের দাবি বারবার ভারতবর্ষে উঠছে, এটা যদি তৎকালীন বিরোধী পক্ষরা আমরা সবাই মিলে যারা লড়াই করছি সবাই মিলে যদি মেনে নিতে পারতাম, আমরা যদি বলতাম হ্যাঁ যে ভারতবর্ষের আইডিয়ালটা হচ্ছে নট ব্রিটিশ সংসদীয় গণতন্ত্র বাট আ লুজ কনফেডারেশন, যেটা ধীরে ধীরে আমরা ফেডারেলিজমের দিকে যাব। হ্যাঁ, এই লুজ কনফেডারেশনটা আমরা মানতে পারলাম না। কনস্টিটিউশনে 3 রকমের ধারা তৈরি হলো। ওই যে 3 বছর ধরে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ঝগড়া আলাপ আলোচনা চললো, সেখানে কিন্তু কেন্দ্রের তালিকা বেশি হবে, রাজ্যের তালিকা কম হবে, শেষ পর্যন্ত একটা ব্যালেন্স করে একটা কনকারেন্ট লিস্ট তৈরি হলো। তাহলে যে রাজ্যের হাতেই স্বায়ত্ত শাসন, এটা যদি আমরা সবাই মিলে গ্রহণ করতে পারতাম, তাহলে কিন্তু আজকে মোদিদের উত্থান হয় না, তাহলে কিন্তু সেদিনও দেশ ভাগ হয় না, বেসিক্যালি সেদিনও দেশ ভাগ হয় না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। তাহলে কথাটা হচ্ছে যে আজকে কিন্তু আর আমাদের সময় নেই। কংগ্রেস কবে কার উপর অত্যাচার করেছিল, শিবসেনা কার সঙ্গে কার দাঙ্গা করেছিল, নবীন পট্টনায়ক কি করেছিল, হ্যাঁ নবীন পট্টনায়ক কি করেছিল, হ্যাঁ নবীন পট্টনায়ক কি করেছিল, তৃণমূল কবে কি করেছিল, সিপিএম কবে কি করেছিল, এটা কিন্তু এখন ফ্যাক্টর না। এখন ফ্যাক্টরটা হচ্ছে গোটা আমেরিকা কবে কি করেছিল, আমি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বলছি, ইউক্রেন কবে কি করেছিল, এটা কিন্তু ফ্যাক্টর না। আমাদের কিন্তু মূলত এখন গণতান্ত্রিক শক্তি বনাম অলিগার্কি, এটাই কিন্তু গোটা পৃথিবীতে মূল দ্বন্দ্ব হয়ে দাঁড়াচ্ছে। এই যে সিম্পল, একদিকে গণতান্ত্রিক শক্তি আর যারা বিভিন্ন লাল পতাকা নিতে পারে, সবুজ পতাকা নিতে পারে, কালো পতাকা নিতে পারে, কিন্তু যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এই দুটোর মধ্যে লড়াই, তাই তো? এই দুটোর মধ্যে লড়াই, এই দুটোর মধ্যে লড়াই। আমরা কিন্তু একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। নট অনলি আমরা যদি ভারতবর্ষকে বাঁচাতে পারি 2024 সালে, তাহলে আমরা ধরে নেব আমরা বিশ্বগুরু হব। মানে আমার কথাটা আমি কিন্তু খুব ব্যাপারটা সাউথ এশিয়াকে একটা মডেল দেখাবো যে দেখো ভাই ডেমোক্রেসি প্র্যাকটিস করে থাকা যায়, থাকা যায়। এবং এখানে যদি আমরা বিশ্বগুরু হতে পারি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি গোটা পৃথিবীতে আমরা ভোটটাকে রক্ষা করতে পারবো এবং ব্যবস্থাটাকেও রক্ষা করতে পারবো। সেটা সমাজতন্ত্র বলবো না পুঁজিবাদ বলবো, আমি সে বিতর্কে এখন যাচ্ছি না, কিন্তু মূলত উৎপাদনমুখী একটা ব্যবস্থা, একটা অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি যেখানে ভোট থাকবে। কোনো ব্যবস্থায় কিন্তু ভোট ছাড়া টিকে থাকে না, সমাজতন্ত্র থাকেনি আর পুঁজিবাদও কিন্তু থাকে না, এটা আমরা দেখছি। ফলত আমি বলছি যেটা সেটা হচ্ছে যে 2024 সালের ভোটটা চেঞ্জ করে দিই, মানে ভোট মানে মানুষের পার্টিসিপেশন, মানে এটা একটা গণতন্ত্র থাকবে না, আবার রাজতন্ত্রে চলে যাবে। যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তারা তো আসলে পুরনো রাজার মতো। তোমাদের আবার মতামত কিসের? আমরা যা করছি করছি। পুটিন আমিও এক ধরনের রাজা, শি জিনপিং আমিও এক ধরনের রাজা,
আরএসএস নরেন্দ্র মোদীকেও সেই রাজত্বের এক নতুন ভারতীয় সংস্করণ হিসেবে বাজারে ছাড়তে চাইছে। আর তুই যে মডেলটার কথা বলতে চাইছিস সেটা মানুষের পার্টিসিপেশনের মডেল, মানুষের পার্টিসিপেশন। কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে সর্বাধুনিক হচ্ছে সিক্রেট ব্যালটের মধ্য দিয়ে সার্বজনীন ভোট। এটা এখনো পর্যন্ত এর থেকে বেশি কিছু আমি বেরিয়েছে কিনা আমি কিন্তু জানি না। মানে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি জানি না অন্য কোনো মডেল এখনো পর্যন্ত বেরিয়েছে কিনা, কিন্তু আমি ইরানে আমি বলবো যে আমি বোরখা পড়তে চাই না, অতএব আমাকে হত্যা করা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। গোটা দুনিয়াতেই এটা মেনে নেওয়া যায়। ফলত আমি বলছি যে এই যে মডেলটা তৈরি হয়েছে, এক্ষেত্রে আমাদের বিশ্বগুরু হওয়ার চাংচার কিন্তু 2024 সালের ভোট। এখানে কিন্তু ব্যাপক ঐক্য, রাজ্যে রাজ্যে ঐক্য আমাদের দরকার। এখনো পর্যন্ত যেটা আমরা গড়ে তুলতে পারি। এখনো পর্যন্ত এ রাজ্যে আমরা দেখতে পাচ্ছি সেলিম, অধীর, এরা কিন্তু ক্রমাগত যেটা বলছে যে না মোদি 2 এর সাথে আমরা মিশবো না। মানে সমস্ত রাজ্যে কিন্তু বিরোধী পক্ষ একটা করে মোদি 2 খাড়া করছে, এবং যার মধ্যে দিয়ে মোদি 1 যেগুলো রাজ্যের সংকট বা রাজ্যের ইন্ডিভিজুয়াল বিষয়। এটাই তো হয়েছিল গোটা দুনিয়াতে, এটাই হয়েছিল। অলিগার্কি হলে এই যে লোকাল ইস্যু, এটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যায়। এটা তো রাজনৈতিক নেতাদের বুঝতে হবে যে বর্ণালী মুখার্জি আর সুমন ভট্টাচার্যর কিছু হোক না হোক, যদি মোদি ফিরে আসে তাহলে কিন্তু কেউ তোমরা জেলের বাইরে থাকবে না। সৌভাগ্য যদি হয় তাহলে তুমি জেলের ভেতরে থাকবে, না হলে কিন্তু তুমি মারা পড়বে। এটা তো বুঝতে হবে সবাইকে। ফলত মোদি 2 খুঁজে কিন্তু লাভ নেই। এটাই কিন্তু ইতিহাসের শিক্ষা। তোমাকে কিন্তু, আর অলিগার্কি মানে কিন্তু একটা যুদ্ধ অর্থনীতি সুমন, যুদ্ধ অর্থনীতি। অর্থাৎ ইসরায়েলে আমি প্যালেস্তাইনিয়ান দিয়ে তাড়িয়ে দিচ্ছি, হত্যা করছি, ভারতবর্ষ থেকে 1 লাখ বেকার এখানে পাঠাও, এখানে তারা কাজ করে। তুই যেহেতু ইসরায়েলের উদাহরণটা টানলি, ইসরায়েলের লাস্ট ইলেকশনটা নেতানিয়াহু জিততে পারতো না যদি না বামপন্থীরা এবং কিছু আরবপন্থী মুসলিম পার্টি তারা শেষ মুহূর্তে জোট থেকে বেরিয়ে না যেত। তারা ভাবলো জোট থেকে বেরিয়ে গিয়ে তারা বিরাট সাকসেসফুল হবে, তারাও পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন পেল না, কিন্তু বিরোধী জোট মানে যখন তারা যারা বিরোধী জোট ছিল তাদের ইলেকশনে হারিয়ে দিয়ে গেল। রাজস্থানে কি হলো, এখানে সেলিমরা বলেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কেন গোয়ায় ক্যান্ডিডেট দিল, কেন মণিপুরে ক্যান্ডিডেট দিল, কেন ত্রিপুরাতে ক্যান্ডিডেট দিল, তারা আসলে বিজেপিকে সাহায্য করছে। তাহলে আমি বলবো রাজস্থানে যে 2টো ক্যান্ডিডেট তুমি দিলে, কংগ্রেসের দোষ, তার তোমাদের সঙ্গে তোমাকে সিট দেয়নি অবশ্যই, কিন্তু তুমি তারপরে 2টো সিট দিলে এবং তার ফলে কিন্তু বিজেপি জিতে গেল। একদম মানে অঙ্কে কিন্তু বিজেপি জিতে গেল ওই 2টো কেন্দ্র। তাহলে কথাটা হচ্ছে যে এইটা তো চলতে পারে না। এখন তো আমাদের রাজ্যে রাজ্যে মোদি বিরোধী জোটটা লাগবে। পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা ঢুকছে, তার আগে তো এখানে তুই যেটা বলতে চাইছিস আরো নিচু স্তরে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এখনো অব্দি তো কোনো ইলেকশনেই বিজেপি বা বিজেপির সঙ্গী দলগুলি 40%-এর বেশি ভোট পায়নি, কিন্তু যে 60% ভোট বিজেপি পায় না, অর্থাৎ আমি যদি বিশ্বাস করিনি যারা রাম মন্দিরকে বিশ্বাস করে না, তারা কিন্তু অন্য কথা তখন বলে যে না আমার পাড়ায় তো ওই 20 জন ক্লাব করে, ফলে ওদের সাথে মেশা যাবে না, ওই 20 জন যথেষ্ট পরিমাণ গণসঙ্গীত গায় না, ফলে ওদের সাথে মেশা যাবে না, বা ওই 10% এই বছর পিকনিক করতে গেছে, ওদেরকে মেশা যাবে না। তো এই সমস্ত যে 50%কে তুমি বাদ দিয়ে দিলে তাদের তথাকথিত বুর্জোয়া অভ্যেসের জন্য, কেউ ক্লাব করে, কেউ পিকনিক করে, কেউ অন্য ধরনের গান বাজায়, তাদের সবাইকে তোমার নিয়ে আসতে হবে, না হলে তো তুমি বাকি 40% কিন্তু রাম মন্দিরই কর। আমাদের অধিকার নেই মাও সেতুং এর জন্মদিন মৃত্যুদিন পালন করা। 3 বছরের মধ্যে ওই লোকটাকে চৌরেল্লাই চুতেকে কিন্তু চীনের বহু পার্টির লোক বলেছে তোমরা কুওমিন্টাং এর দালাল। 3 বছর আগে রাস্তায় ঝুলিয়ে মেরেছে, কয়েকশো না 70,000। 10 বছর আগে 3 লাখ। সেই অবস্থায় কি হিম্মত দেখলো, লোকটা বলছে যে না আমাদের এখন জোট করতে হবে। যখন 45 দিন ধরে জোটের আলোচনা চলছে তখনও কিন্তু কুওমিন্টাং ঘিরে ধরে ওদেরকে হত্যা করছে, ওদের পার্টির লোকজনও কিন্তু মানছিল না। শেষ পর্যন্ত কিন্তু ওরা বললো যে এটা ছাড়া আমরা চীনকেও বাঁচাতে পারবো না, এবং ওটাই তার মধ্য দিয়ে কিন্তু কুওমিন্টাং এর পতনটা হলো। তো আজকে তো এভাবে চলতেই পারে না, এবং এভাবে যদি চলে তাহলে কিন্তু ওই যে আমি বললাম একটা এথনিক আইডেন্টিটি, একটা আইডেন্টিটি পলিটিক্স, এটা কিন্তু উঠে আসবে। আর ব্যক্তির ভোট, আমি ভোট দিচ্ছি, আমার যাই জাত থাক, আমার যাই ধর্ম থাক, আমার যাই শ্রেণী থাক, আমার যাই লিঙ্গ হোক, এই যে একটা ইন্ডিভিজুয়ালিজমের বিকাশ, তার বদলে উঠে আসবে একটা এথনিক আইডেন্টিটি পলিটিক্স।
ডেমোক্রেসি, আইডেন্টিটি ডেমোক্রেসি, যেটা কার্যত আসলে ডেমোক্রেসি না। এই যে আইডেন্টিটি পলিটিক্সের যে গোটা বিস্তার ঘটছে, আমি হিন্দু অতএব আমি হিন্দু রাষ্ট্র গড়ে তুলবো। আরে আমি তো হিন্দু নয়, আমি হিন্দুস্তানি। আমি হিন্দুস্তানের একজন নাগরিক, আমি হিন্দুস্তানি, হিন্দু হবো কেন? এই আইডেন্টিটি পলিটিক্স এর বিষয়টা একটা সাংঘাতিক বিপজ্জনক পরিস্থিতিতে কিন্তু যাচ্ছে, যেটা আমরা তো প্রায় 50 মিনিট অতিক্রম করেছি। আমার মনে হয় যে তুই যেটা বলতে চাইছিস সেটাতে সাম আপ করা যাক। সেটা হচ্ছে যে 2019-এর ইলেকশনেও দেখা গেছিল যে তুই যেভাবে শুরু করলি, এভরি ইকোনমিক ইন্ডিকেটর, বেকারি, নতুন চাকরি, প্রোডাকশনের জিডিপি শুধু না, যে হিউম্যান ইন্ডেক্স অর্থাৎ মানে নারী শিশুর অধিকার ইত্যাদিতে সবকিছুতে আমরা ভারতবর্ষ নিচে নামছিলাম। কিন্তু ইলেকশন সাকসেসে নরেন্দ্র মোদী ওয়াজ মানে 2014-কে পেরিয়ে গেলেন। তার কারণ তিনি বালাকোটের মতো একটা জাতীয়তাবাদী তোর নেটের প্রবলেম হচ্ছে সুমন। এবার কি ঠিক আছে? এটা কি ওর থেকে? এবার এবার ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা শেষের দৃশ্য শেষ করি। 2000 সমস্ত যে ইকোনমিক ইস্যুগুলোকে তুই একটা মাত্র ইস্যু দিয়ে দেখো, আমরা সবাই হিন্দু, তো এইটাকে কাউন্টার করা সম্ভব হবে কিনা, এবং এই ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে যে এক ধরনের চেষ্টা রাহুল গান্ধী করছেন বা আরো যারা রাহুল গান্ধীর সঙ্গে আছে সবাই মিলে করছেন, যে আমাদের যে বেসিক ইকোনমিক ইস্যু, কত লোক চাকরি পেল, যে সময় এটাও সত্যি সরকারি রিপোর্ট আসছে যে অধিকাংশ স্কুল ছাত্র পড়াশোনা করে না, তারা শুধুমাত্র মোবাইল। কিন্তু সুমন, আমি একটা জিনিস বলবো, এটা খুব একটা ন্যারেটিভটা খুব চালু আছে, আই কোয়েশ্চেন দ্যাট ন্যারেটিভ। সেটা হচ্ছে 2019 সালে পুলওয়ামা বালাকোট দিয়েও কিন্তু নরেন্দ্র মোদী জিততে পারতেন না। ইফ গোটা ভারতবর্ষের যে তৃতীয় শক্তি, তারা যদি নির্দিষ্ট করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াতে পারতো, পশ্চিমবঙ্গে যদি 18টা সিট নরেন্দ্র মোদী না পেত, এবং এই পশ্চিমবঙ্গকে দেখিয়ে গোটা দেশে 18টা সিট কিন্তু কম কথা নয়, তাহলে তৃতীয় শক্তিগুলোর কিন্তু একটা খুব গুরুত্ব আছে সবসময়। 2 থেকে 18 হয়েছে, এবং আমাদের মনে রাখতে হবে ওই 18টা হওয়ার জন্য তথাকথিত পশ্চিমবঙ্গের প্রগতিশীলরা, যারা তার আগের ইলেকশনে অব্দি বামপন্থাকে জীবনের একমাত্র ধ্রুবসত্য মেনেছে, তারা সেই মুহূর্তে আপকি বার মোদী সরকার বলে তারা ভোট দিতে চলে গেছে। তার মানে প্রগতিশীলতাতেও কোথাও দ্বন্দ্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিটি পলিটিক্স খুব তীব্র হয়ে দাঁড়ালো, এবং পুলওয়ামা কাণ্ড হলেও কিন্তু আমরা জিততাম, ওরা জিততো না যদি এ রাজ্যের তৃতীয় শক্তি, মানে এ রাজ্যের তৃতীয় শক্তি হচ্ছে কংগ্রেস এবং সিপিএম, বামপন্থীরা, তারা যদি ঐক্যবদ্ধভাবে মোদীর বিরুদ্ধে দাঁড়াতে পারতো, তাহলে কিন্তু পুলওয়ামা বালাকোট দিয়েও ওরা কিছু করতে পারত না। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় কনক্লুডিং পার্টে তাহলে এইটা কি তোর সাবাব লাইন হবে, যে ব্যক্তিগত বিভেদ তোর নেটটা সমস্যা করছে খুব, শোনা যাচ্ছে না রে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এবার যাচ্ছে, এবার যাচ্ছে। কতজন যে ব্যক্তিগত বিদ্বেষ এবং বিভেদকে ভুলে কতজন জেলে থাকবে এবং কতজন বেঁচে থাকবে, এইটা চিন্তা করে যে একদম একদম একদমই তাই, একদমই তাই। এখন বিজেপি দেশে একমাত্র শত্রু, কোনো লেসার গ্রেটারের ব্যাপার নেই যে অমুকটা গ্রেটার অমুকটা লেসার। এখন দেশে একটাই শত্রু বিজেপি, আর বাদবাকি সকলে আমরা বন্ধু। বন্ধুদের সঙ্গে যেভাবে মিশতে হয় সেটাই করতে হবে। পশ্চিমবঙ্গে ন্যায়যাত্রা ঢোকার আগে পশ্চিমবঙ্গে একটা জোট আমাদের দরকার, গোটা দেশেই জোটটা দরকার। পশ্চিমবঙ্গে 42টা সিট,
উত্তরপ্রদেশে ৮০টার উপরে সিট, মহারাষ্ট্রে ৮০টার উপরে সিট, পাঞ্জাবি সিট, দিল্লিতে সিট। তাহলে সমস্ত রাজ্যে রাজ্যে জোট আমাদের দরকার। একটাই শত্রু এই মুহূর্তে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে দল চোর, যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল, তাদেরকে হারানোটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। সুমন আমার ধারণা হয়ে গেছে। তো আজকে সুমনকে ছাড়াই আজকে আমরা আমাদের অনুষ্ঠান ঠিক ১ ঘন্টারই করার কথা ছিল।